চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আমরা তো প্রত্যেক দিনই বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তার আগে আপনাদের একটু খবরাখবরও নিয়ে নিই, কেমন আছেন আপনারা, কেমন আছে আপনাদের সোনার ছোট্ট ছেলেমেয়েরা। আমরা আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন, ভালো থাকবেন, এবং আমাদের একটা প্রচেষ্টা সবসময় থেকে যায় বেশ কিছু খুব সাধারণ সমস্যা যেটা পরবর্তীকালে গড়িয়ে বড় জায়গায় যেতে পারে, সেটাকে খুব তাড়াতাড়ি যাতে ধরে ফেলা যায় তার একটা বন্দোবস্ত করা। সেটা কে করেন? ডক্টর রঞ্জন ভট্টাচার্য এবং তার সিরিজের টিম। আজকে আমরা এরকম একটা বিষয়কে বেছেছি, হাতের লেখা। দুর্বোধ্য, অবদ্ধ, খুব ছোট, কখনো লিখতে গিয়ে খাতার পাতা ছিঁড়ে যাচ্ছে। তো এরকম বহুধা বিস্তৃত সমস্যা বাবা মারা দিনরাত্রি ফেস করছেন। ডাক্তারবাবু তার কর্মজীবনে এরকম বহু পেশেন্ট প্রতিদিন পান। এটাকে ঠিক করা যায় কি? বাবা মার মতো আমারও প্রশ্ন, নিশ্চয়ই ঠিক করা যায়। না হলে ডাক্তারবাবু কেন আমাকে বলবেন যে চলুন আজকে আমরা একটু হাতের লেখা নিয়ে একটা অনুষ্ঠান আমরা করব, যাতে ওই কুৎসিত কাগের ঠ্যাং বগের ঠ্যাং হাতের লেখাকেও আমরা চিকিৎসার মাধ্যমে ঠিক করে ফেলতে পারি। চিকিৎসা যখনই তার মূলে নিশ্চয়ই কিছু একটা অসুস্থতা রয়েছে, অসঙ্গতি রয়েছে, সেই অসঙ্গতিটা ঠিক করতে পারলে হাতের লেখার সমস্যাটাও দূর হয়ে যায়। আমরা বিস্তারিত শুনবো, ডক্টর ভট্টাচার্য বলবেন। আমরা ক্যামেরাও ফিরিয়ে দিচ্ছি সঙ্গত কারণে তার কাছে। আসলে মৃন্ময় বাবু, এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে আমার থেকে বেশি চেয়েছে। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার স্টুডেন্ট মেঘা গোয়েঙ্কা। মেঘা গোয়েঙ্কা এবং তার প্রফেসর শুভশ্রী ভট্টাচার্য, ওনাদের আলোচনা শুনেই আমাদের মনে হয়েছে যে হ্যাঁ, সত্যি তো এটা নিয়ে তো আলোচনা করা উচিত। তো সেই জন্য আমি বেশি না বলে আমরা এই হাতে লেখার সমস্যা বা লিখতে না চাওয়ার সমস্যা বাচ্চাদের, এই থেকে কি সমস্যা হতে পারে এবং সেটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, এই নিয়ে আলোচনাটা আমরা মেঘাকে দিয়েই শুরু করি। মেঘা, आज सुबह ही एक केस आया था सर के पास, फॉलो अप केस। मैं उसी से स्टार्ट करना चाहूँगी। वो बच्चे के पेरेंट्स आज आके सर को बोलते हैं कि लास्ट पिछले हफ्ते का वीकली टेस्ट में उस बच्चे को 20 में से 20 आया, मतलब पूरा 100% वो बच्चा स्कोर किया है, और वो भी रिटन टेस्ट, वर्बल टेस्ट वो नहीं था। अब जब वो बच्चा सबसे पहले सर के पास आया था तो वो यही कंप्लेन लेके आया था कि वो उस बच्चे को लिखने में प्रॉब्लम होता है, उस बच्चे को लिखने में दिक्कत होता है। बच्चा बहुत अच्छा बोल पाता है, जो भी याद है उसको बहुत अच्छे से सब कुछ टीचर्स को बोल के समझा पाता है, बट जब कुछ भी लिखना होता है, जो भी सब्जेक्ट, उसमें बच्चे को बहुत परेशानी होता है, या फिर पेरेंट्स और टीचर्स ये बोल रहे थे कि बच्चा बदमाशी करता है, वो लिखना नहीं चाहता है। तो ये सारे कंप्लेंट्स लेके जो आए थे पेरेंट्स, आज वो आके हम लोगों को बोल रहे हैं कि बच्चे को 20 में से 20 मिला, वो भी लिखने वाले टेस्ट में। और जबकि अभी तक बच्चे का पूरी थेरेपी हम लोग स्टार्ट भी नहीं किए हैं, उसके पहले ही हम लोगों के पास आज ये फीडबैक आया। মেঘাকে আমি প্রশ্ন করব যে মেঘা, এই বাচ্চাটি আমাদের কাছে এখন কতদিন হলো এসেছে? ये बच्चा अभी बस 2 महीने पहले ही आया था, और उसके पेरेंट्स एक ट्रेनिंग से गए, देन फिर उन्होंने बहुत सारे फॉर्मल असेसमेंट्स कि बच्चे को क्या परेशानी है, क्या परेशानी नहीं है, यही सब हो रहा था। अभी तक तो बच्चे की थेरेपीज भी, जो अब तो हमें लग रहा है कि बहुत ज़्यादा ही कम समय के लिए लगने वाली है, और बहुत कम समय के लिए ही लगेगी अब तो, मतलब इतने छोटे टाइम में ही, क्योंकि वो बच्चा प्रोग्रेस करने लगा है, जब तक कि अभी तक हम लोगों ने बच्चे को छुआ भी नहीं है। अभी तक तो खाली पेरेंट्स के साथ ही काम चल रहा था। তাহলে পেরেন্টের সাথে কাজ, এই যে করাটা, এই কাজটা আমরা যেটা করি, আমরা প্রফেসরকে জিজ্ঞেস করি, প্রফেসরের কি মনে হয় এই কাজটা আমরা যে করি, পেরেন্টসদের সাথে কাজটা শুরু করি, যে লেখার সমস্যা নিয়ে এসেছে, এই ব্যাপারে আবার বাবা মাকে কি বুঝতে হবে, এটা যদি প্রফেসর আমাদের একটু বুঝিয়ে বলেন। একটা খুব অদ্ভুত জিনিস আমি কিছুদিন ধরেই দেখি, যে যখন আমি পেরেন্টসের সাথে ডিল করি, যখন তারা প্রথমে আসে তাদের মধ্যে একটা ধারণাই থাকে যে বাচ্চার কোনো অসুবিধা আছে, বাচ্চার কোনো রকমের একটা প্রবলেম আছে, বাচ্চা কিছু জানে না, বা বাচ্চার কোনো একটা খামতি আছে। ওই খামতিটাকেই তারা প্রচন্ড বেশি ফোকাস করে।
তো ওই ফোকাসটা থাকে যে আমার বাচ্চা জানে না, মানে দ্যাট ইজ আ ডেফিসিট। হ্যাঁ, এবং ডেফিসিট আছে, এবং সে আইদার ডেফিসিট আছে বা সে নিজে ইচ্ছা করতে চাইছে না, মানে তা মানে দুষ্টুমি করছে, বদমাইশি করছে। তো এই যে অসুবিধের জায়গাটা, এই অসুবিধের জায়গাটা থেকে যখন তাদেরকে আমরা চেঞ্জ করি, তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য চাইল্ড, মানে বাচ্চার প্রতি তাদের ধারণা কি, বা তাদের সমস্যাটার প্রতি ধারণা কি, বা তাদের জ্ঞান যে কি অসুবিধাটা হচ্ছে সেটাকে ভালোভাবে বোঝা, বাচ্চাকে ভালোভাবে বোঝা যে বাচ্চাদের শুধু ডেফিসিট রয়েছে তা নয়, বা বাচ্চা দুষ্টুমি করছে তা নয়, সমস্যাটা যে রুট কজটা কি, এবং সেখান থেকে তাকে কিভাবে বাচ্চাকে অনুপ্রেরণা দিতে হবে, তাকে কিভাবে এনকারেজ করতে হবে, তাকে তার সমস্যাটা থেকে কিভাবে তাকে বার করতে হবে, এই নলেজটা যখন প্যারেন্টসরা জানতে পারে তখনই কিন্তু 50% অফ দ্য ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়। এবং ওই 50% পেরিয়ে গেলেই মোটামুটি বাচ্চা যদি 100% মার্কস পায় আর 2 মাসের মধ্যে তার মূল সমস্যাটা চলে যায়, তাহলে তো অসুবিধাটা থাকে না। সেই জন্য যে আমরা পেরেন্টদের আগে ট্রেনিংটা দিই, এই ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন যে আমরা কি স্ট্যান্ডার্ড একটা প্রসেস ফলো করি। হ্যাঁ, এটাকে বলে পেরেন্ট প্রোগ্রাম অফ কেয়ার। প্রোগ্রাম অফ কেয়ার একটা প্রায় 7 দিন ধরে চলা একটা ভীষণ ইন্টেন্সিভ ট্রেনিং, যেটা প্যারেন্টসদেরকে দেওয়া হয়। সেইটা একটা খুব জেনারেলাইজড, এরকম নয় কি কোনো স্পেসিফিক কোনো প্রবলেমের জন্য, কারণ এটা দেখা যায় যে প্রবলেমটা যাই হোক, অ্যাটিটিউড অফ দ্য পেরেন্টস, প্রবলেমের প্রতি বা অসুবিধার প্রতি যে পেরেন্টসদের অ্যাটিটিউড, তাদের সেই প্রবলেমটাকে সলভ করার যে মেন টেকনিকসগুলো, সেগুলো কিন্তু মোরাললেস সেম। তো সেই জন্য আমরা যেটা করি, তাদের ওভারঅল অ্যাটিটিউড, তাদের নলেজ রিগার্ডিং দ্য প্রবলেম অফ দ্য চাইল্ড, জেনারেল প্রবলেম, বিহেভিয়ারাল প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম, তাদের হেলথ রিলেটেড প্রবলেম, মেন হেলথ রিলেটেড, তাদের ইটিং হ্যাবিটস, তাদের স্লিপিং হ্যাবিটস, তাদের এডুকেশন বা রিলেটেড যে পড়াশুনোর সমস্যা সেগুলো, তাদের দৈনন্দিন জীবনে যেটা করছে, বাচ্চারা খেলছে, বাচ্চারা স্ক্রিন টাইম দেখছে, বাচ্চারা আপনার বিহেভিয়ারাল প্রবলেমস করছে, এইগুলোকে কি করে ট্যাকেল করা যায়, এই যে সমস্ত জেনারেল প্রবলেম, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি প্যারেন্টসদের অ্যাটিটিউডটা কি টুয়ার্ডস দ্য চাইল্ড। এবং সেই প্রোগ্রাম অফ কেয়ারের থ্রু দ্য প্রপার সায়েন্টিফিক নলেজ, যখন তারা এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করে, পেরেন্টিংটাকে যখন তারা ঠিক মতো করতে পারে, বাচ্চাকে যখন তারা এই সমস্ত অসুবিধেগুলোর সাথেও প্রপারলি হ্যান্ডেল করতে শিখতে পারে, তখন কিন্তু তাদের মোস্ট অফ দ্য মানে মেজরিটি অফ দ্য মেজর প্রবলেম সলভ হয়ে যায়। কারণ দৈনন্দিন জীবনে তারা বাচ্চার যেরকমই সমস্যা হোক সেটা হ্যান্ডেলটা ঠিকভাবে করছে। তো এই হ্যান্ডলিংটা যখন ঠিকভাবে করতে শুরু করে, তখন কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। তারপরে অবভিয়াসলি স্পেসিফিক প্রবলেমগুলোকে দেখা হয়। প্রত্যেকটা বাচ্চায় যারা আসে তাদের কিছু স্পেসিফিক সমস্যা থাকে, কারোর হাতের লেখা, কারোর হেলথ, কারোর কথা বলা, কারোর সব কটা মিলিয়েই কিছু সমস্যা। তো সেগুলো আলাদা আলাদাভাবে দেখতেই হয়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার অ্যাটিটিউড কি আর আমার জেনারেল হ্যান্ডলিং টেকনিক কি। তো এই পুরো প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু এই জায়গাটাকে অনেকটা সায়েন্টিফিক্যালি প্রপারলি পেরেন্টসরা শিখে বুঝে সেটা করতে শুরু করতে পারে। অডিয়েন্স খুব ইগারলি ওয়েট করছে, তারা জানতে চাইছে যে হাতের লেখা তাহলে ঠিক হয়, ঠিক হলে কি করে হয়? আমরা নয়তো গেলাম, ট্রেনিংও নিলাম, পিওসিও করলাম, তারপরে ম্যাজিকটা কি, হাতের লেখা কি করে ঠিক হবে? যে জন্মেছি ওরকম বদখত হাতের লেখা নিয়ে, তার আবার হাতের লেখা ঠিক হবে কি করে? আমরা সেই বিজ্ঞানটা একটু মেঘা কি দেখেছে, এর বাচ্চাদের ক্ষেত্রে কি হয়েছে, বা মেঘা এই ব্যাপারে করা হয়, হ্যাঁ কি বলতে চাই? तो सबसे पहले तो मैं बताना चाहूँगी कि हम जब लिखते हैं तो वो सिर्फ लिखना नहीं होता है, हमें सबसे पहले क्या करना होगा, पेंसिल को पकड़ना हो। क्या हम पेंसिल को पकड़ पा रहे हैं, क्या वो बच्चा पेंसिल को पकड़ पा रहा है? इसको हम लोग पिंसर ग्रिप बोलते हैं। बट सिंपली क्या बच्चे की जो उंगलियों की मसल्स है, क्या वो उतना ज़्यादा डेवलप हो गया है कि बच्चा पेंसिल पकड़ पा रहा है? फिर हम लोग जब लिखते हैं तो हमें अपने पूरे हाथ का इस्तेमाल करना पड़ता है। तो क्या मेरे हाथ में इतना पावर है, मेरे मसल्स में क्या इतनी शक्ति है जो मैं लिख पा रही हूँ? फिर जब बच्चे लिखते हैं तो बहुत सारे बच्चे ऐसे बहुत प्रेशर के साथ लिखते हैं कि
पीछे की बहुत सारे पन्नों तक उसका निशान रहता है। और बहुत सारे बच्चे जब इतना हल्का लिखते हैं कि कुछ दिखता ही नहीं है, सही समझ ही नहीं आ पाता है कि मतलब इतना प्रेशर लो होता है और क्या क्या होता है। और जब बच्चा ब्लैक बोर्ड से कॉपी करता है, ब्लैक बोर्ड से उसे दूर में देखना पड़ता है, फिर लिखना पड़ता है, देखना होता है, फिर लिखना पड़ता है। क्या वो बच्चा ठीक से देख पा रहा है ब्लैक बोर्ड पे? ये बहुत ज़्यादा ही मतलब कॉमन कंप्लेंट्स स्कूल वाले करते हैं या पेरेंट्स करते हैं कि बच्चा लिख के नहीं लाता है, बोर्ड से कॉपी नहीं करता है। तो क्या हमने ये चेक किया है कि बच्चे की आंखें ठीक है कि नहीं? उसके बाद बच्चा जिस लाइन में लिख रहा है, क्या वो लाइन में लिख पा रहा है या लाइन के बाहर जा रहा है, लाइन के भीतर नहीं लिख रहा है, लाइन ठीक से यूज़ नहीं कर रहा है? नहीं तो पेरेंट्स क्या बोलेंगे, ए तुम ठीक से क्यों नहीं लिख रहा है, ठीक से लिखो, बाकी सारे बच्चे तो कितने लाइन में लिख रहे हैं, लाइन के बाहर क्यों नहीं निकाल रहे हो, लाइन के बाहर क्यों निकाल रहे हो। और जब बच्चे को डिक्टेशन दिया जाता है, जब बच्चे को बोला जाता है क्लास में और फिर लिखने दिया कि बच्चा जब कोई बोल रहा है तब लिख पा रहा है कि नहीं, क्या बच्चा सही से सुन पा रहा है, बच्चे का कान काम ठीक से कर रहे हैं। तो जब हम हाथ का बात करें तो यहाँ पे हमारा फिजियोथेरेपी लगता है, और जब हम इस पिंसर ग्रिप का बात कर रहे हैं यहाँ पे हमारा ऑक्यूपेशनल थेरेपी काम में आता है। और अगर बच्चे के आँख में कुछ प्रॉब्लम पाया जाता है तो वहाँ पे हमारा विजन थेरेपिस्ट काम आता है। और अगर कुछ बच्चे के कान में प्रॉब्लम है और अगर बच्चा छोटा है, बच्चे की उम्र कम है, तब तो साइकोलॉजिस्ट उसके साथ काम करती है। बट अगर बच्चे की उम्र ज़्यादा हो चुकी है देन उसके साथ स्पेशल एजुकेटर काम करता है। तो जो मैंने केस अभी थोड़ा देर पहले आप लोगों को आज बताया था, तो उस बच्चे का एक प्रॉब्लम बहुत माइनर सा ही आया। बच्चे को आई और हैंड कोऑर्डिनेशन में दिक्कत है, आई हैंड कोऑर्डिनेशन। बच्चा अपनी आँखों से सही से लिख नहीं पा रहा था। तो ये ही बहुत जल्दी ठीक हो जा रहा, मतलब ये बहुत जल्दी ठीक हो जाता है ये दिक्कत। তো এই যে জিনিসটা বললেন, যে জিনিসটা চোখ দিয়ে দেখে ঠিক বুঝে লেখায় ট্রান্সলেট করতে পারছে না, এই সমস্যাটাকে কি নাম দেওয়া হয়? একটা নাম বলছিলেন আপনি আলোচনার সময়। इसको आई हैंड कोऑर्डिनेशन बोलते हैं कि बच्चे को देख के लिखने में दिक्कत हो रहा है। और इसी तरीक़ा से एक और प्रॉब्लम है जो बच्चे का मोटर से रिलेटेड होता है कि बच्चा सही से लिख पा रहा है कि नहीं अपना मसल्स यूज़ करके, उसको डिस्प्रैक्सिया बोलते हैं। डिस्प्रैक्सिया क्या है? डिस्प्रैक्सिया इज़ अ मोटर लर्निंग डिसेबिलिटी। मोटर बच्चे को लिखने में दिक्कत हो रहा है। इससे रिलेटेड एक केस है जो कुछ समय पहले सर के पास आया था कि जैसे कि सर ने बताया कि मैं पीजी डिप्लोमा की स्टूडेंट हूँ, तो हमारे यहाँ एक सेंसरी इंटीग्रेशन के थेरेपिस्ट है, वो हमारी ये क्लास ले रहे थे। तो उन्होंने ही हमें डिस्प्रैक्सिया के लिए उन्होंने थ्योरी क्लास लिया था। तो उसी में उन्होंने बताया हमें कि डिस्प्रैक्सिया इज़ अ मोटर लर्निंग डिसऑर्डर। तब मुझे समझ आया कि एक दिन पहले हमारे यहाँ एक बच्चे का डायग्नोसिस हुआ था डिस्प्रैक्सिया। और बात करने के दौरान डॉक्टर अंजन ने ये बोला था कि हमारे यहाँ जो सेंसरी थेरेपिस्ट है और जो ऑक्यूपेशनल थेरेपिस्ट है, उन दोनों का इस बच्चे के ठीक होने में बहुत ज़्यादा रोल है। तो उस टाइम पे मुझे इतना ठीक से समझ नहीं आया था। तो बट फिर ये जो मैं थ्योरी में की और फिर जो मुझे प्रैक्टिकल में उसको समझ के जोड़ पाई कि अच्छा ये इस वजह से है क्योंकि डिस्प्रैक्सिया सिर्फ एक लर्निंग डिफिकल्टी नहीं है, उसमें बच्चे को मोटर भी ठीक है, मोटर में भी दिक्कत हो रहा है। तो अगर बच्चे का हम लोग मोटर ठीक कर दे रहे हैं तो मोटर डेवलपमेंट तो दैट इज व्हाट यू आर डूइंग। हां, कैरी ऑन। अगर बच्चे का मोटर डेवलपमेंट सही से हो जा रहा है तो वो थोड़ा सा स्पेशल एजुकेटर का हेल्प से वो अपने आप पढ़ाई में अच्छा हो जाएगा, अपने आप वो परफॉर्म करने लगेगा। और मैं जिन बच्चों का बात की हूँ उनका इंटेलिजेंस एकदम नॉर्मल है। তাহলে ম্যাডাম আপনি যেটা বলবেন যে সেটা হচ্ছে যে দুষ্টুমি বলা হয়, আমাদের সঙ্গে কাজ করে আপনার এই এক্সপেরিয়েন্স কি হয়েছে? আমরা কি বাচ্চাদের দুষ্টুমি জনিত কারণে লিখতে চাইছেন এরকম কখন দেখেছি? না, আমার মনে হয় না যে কোনো বাচ্চাই দুষ্টুমি করে। দুষ্টুমি ওয়ার্ডটাই আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লেবেল, এই লেবেলটাই দেওয়া উচিত না। কারণ বাচ্চা যেটা করছে সেটা কিন্তু বাচ্চার কাছে মিনিংফুল, আর আমরা সেই মিনিংটা বুঝতে পারি না। আমরা বাচ্চার পার্সপেক্টিভটা বুঝতে পারি না, বাচ্চা কেন করছে। তো বাচ্চা কেন করছে, ওই পার্টিকুলার বিহেভিয়ারটা বাচ্চা কেন করছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা বাচ্চাকে বোঝাতে পারবো যে ঠিকঠাক
কি, মানে ঠিকঠাক করলেই তো হয়ে যায়, কিন্তু আইদার ও সেটা বুঝতে পারছে না বা ও যেটা করছে সেটা ওর কাছে মিনিংফুল বলে করছে। তো যেটাই হোক আমাদেরকে কিন্তু বাচ্চার লেভেলে আসতে হবে, বাচ্চা কি করছে বাচ্চার পার্সপেক্টিভটা বুঝতে হবে, এবং যেই মুহূর্তে আমি বাচ্চার পার্সপেক্টিভটা বুঝতে পারবো ও কিন্তু আমার পার্সপেক্টিভটা বুঝতে পারবে, এবং আমি কি চাইছি বা সেটাও ও করতে পারবে, বা ও কেন ওটা করছে সেটাও আমি সেটাকে আমি চেঞ্জ করাতে ওকে হেল্প করতে পারবো। তাহলে মেঘা, আপনি কতদিন হলো এই ডিপ্লোমা কোর্সটাতে জয়েন করেছেন? मैं डिप्लोमा कोर्स में इस जुलाई से ही हमारी क्लासेस चालू हुई है, पिछले महीने से ही सर, 1 महीना ही हुआ है। আচ্ছা, তাহলে এই 1 মাসের মধ্যে আপনি এতটা জিনিস বুঝতে পেরেছেন, তাহলে 1 বছর আপনি যখন প্র্যাকটিক্যাল এবং এই থিওরির সমন্বয় ঘটিয়ে করবেন, আপনার কি মনে হয় আপনার কি উন্নতি হবে? না, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম না আপনি কি ডিপ্লোমা করছেন, সেটা তো আগে আমাদেরকে একটু বলতে হবে, যারা দেখছেন তারাও তো বুঝলেন না ডিপ্লোমাটা কি। डिप्लोमा नाम আছে पोस्ट ग्रेजुएट डिप्लोमा इन अर्ली इंटरवेंशन विद न्यूरो डेवलपमेंटल डिसऑर्डर्स। তারপর বাকিটা প্রফেসর বলুন যে এটা কি কি ডিপ্লোমা, কোথাকার ডিপ্লোমা? আচ্ছা, এটা আমাদের সংস্থা থেকে হয়, এটার নাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন আর্লি ইন্টারভেনশন ইন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। এটা 1 ইয়ার ডিপ্লোমা কোর্স, যেটা মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যাকাউটের সাথে আমাদের কোলাবোরেটিভ ওয়েতে চলছে, মানে ইটস আ কোলাবোরেশন বিটুইন ম্যাকাউট আর নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। তো এই যে ডিপ্লোমা কোর্সটা 1 বছরের, সেখানে তার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা এই ডিপ্লোমাটা করছে যে কোনো ফিল্ড থেকে তারা আসতে পারে, ফিজিওথেরাপি, সাইকোলজি, স্পেশাল এডুকেশন বা অন্য কোনো দিক থেকেও, মানে যারা জেনারেল মানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তারাও আসতে পারে, শুধুমাত্র তারা যদি বাচ্চাদের নিয়ে কাজ করছে বা তাদের উদ্দেশ্য বাচ্চাদের নিয়ে কাজ করার ভবিষ্যতে, তো তারা এই ডিপ্লোমা কোর্সটা করতে পারেন। এবং এই ডিপ্লোমা কোর্সের মেন যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স নিয়ে যে বাচ্চারা আসছে তাদেরকে হ্যান্ডলিং করতে শেখানো, বিভিন্ন দিক থেকে হ্যান্ডলিং করতে শেখানো, যা মানে মেন হতে তাদেরকে ডায়াগনোসিস করা, অ্যাসেসমেন্ট করা, ম্যানেজমেন্ট প্ল্যান বানানো, রেফারেল করা, যে ধরুন এই যে বাচ্চাটির কথা বললো যার লেখার সমস্যা আছে, তো আমরা বুঝতেই পারলাম তাকে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্টের কাছে রেফার করতে হবে, কিন্তু ধরুন যদি একজন স্কুল সাইকোলজিস্ট এরকম একটা বাচ্চা পায়, আমরা জেনারেলি মানে বাচ্চার এরকম সমস্যা হলে তো মেনলি স্কুল সাইকোলজিস্টের কাছে রেফার। তো স্কুল সাইকোলজিস্ট যদি এটা নাই জানে যে আমি ফিজিওথেরাপিস্টের কাছে রেফার করব, অকুপেশনাল থেরাপিস্টের কাছে রেফার করব, সে বাচ্চার বিহেভিয়ার ম্যানেজমেন্ট করছে, তার অ্যাংজাইটি ম্যানেজমেন্ট করছে, পেরেন্টসদেরকে বোঝাচ্ছে, কিন্তু বাচ্চার যে মেন প্রবলেমটা সেটাকেই সে ট্যাপ করতে পারছে না, যে তার ফিজিওথেরাপিস্ট এবং অকুপেশন থেরাপিস্টের হেল্প লাগবে। তো এখানে যদি সে এই ডিপ্লোমা কোর্সটা করতো, তার যদি ইনডেপথ নলেজটা থাকতো, তাহলে অবভিয়াসলি সে মা বাবাকেও বোঝাতে পারতো যে সমস্যাটা কোথায়, বাচ্চার কি সমস্যা সে নিজেও বুঝতে পারবে, সে এটাকে রেফারও করতে পারবে প্রপার জায়গাতে, যে হ্যাঁ এইভাবে তার থেরাপি হলে সে বাচ্চা ঠিক হয়ে যাবে। তো এইটাই হচ্ছে এই মানে কোর্সের উদ্দেশ্য, যে এখান থেকে আমরা ইনডেপথ নলেজ পাবো যে বিভিন্ন ধরনের যে বাচ্চাদের সমস্যা আছে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, মানে অ্যাজ আ টিচার, মানে ইভেন ইফ একজন স্কুল টিচার সেও কিন্তু হ্যান্ডেল করতে পারছে না, মানে স্কুল টিচার বুঝতেই পারছে না যে কেন অসুবিধা হচ্ছে, কিন্তু স্কুল টিচারের যদি নলেজটা থাকতো সে কিন্তু রেফার করতে পারতো। তো এইটাই হচ্ছে যে এইখান থেকে আমরা একটা ওভারঅল প্রপার ইনডেপথ নলেজ পাবো, যেটা বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে সুবিধা হবে, বাচ্চাদের বিভিন্ন সমস্যা বুঝতে। তো সুতরাং এনিবডি যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে, সে স্কুলে কাজ করে বা সে কোনো থেরাপি সেন্টারে কাজ করে, অ্যাজ এ অ্যালাইড হেলথ প্রফেশনাল কাজ করে, তাদের প্রত্যেকেরই এটা অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক্ট কোর্স করতে পারে, অ্যাজ আ রিয়েল কোর্স করতে পারে, এটাকেই পরবর্তীকালে অ্যাজ আ প্রফেশন হিসাবেও নেওয়া যেতে পারে। তো এটাই হচ্ছে মেইনলি এই কোর্সের। তার মানে এখান থেকে শেখা যাবে। আমরা আবার আমাদের পুরনো প্রসঙ্গে ফিরে আসব, হাতের লেখা। যারা এতক্ষণ অধীর হয়ে দেখছেন যে হাতের লেখা কি করে ঠিক হবে, আমি ডাক্তারবাবুর কাছে ফিরে যাই একটু, যে অঞ্জনদা এর পেছনে যে বিজ্ঞানটা, সেন্সারি ইন্টিগ্রেশন অ্যান্ড প্র্যাকসিস আমরা শুনলাম, মোটর নিউরন তার কথা শুনলাম,
হ্যান্ড আই কোঅর্ডিনেশনের কথা শুনলাম, বা কোথাও ম্যাসকুলার ডিস্ট্রফি থাকে কিনা আমি জানি না, এই বিষয়টাকে নিয়ে আপনি যে বাবা মারা একেবারে অধীর আগ্রহে আপনার উত্তর শোনার জন্য রয়েছেন তাদেরকে একটু গাইড করুন যে আপনার কাছে যেমন তারা আসবেন চিকিৎসিত হয়ে বাচ্চাটিকে সুস্থ করতে, তেমনি তাদের বাড়ির যদি কেউ শিখতে চান, জানতে চান, বুঝতে চান, একটা কোর্স আপনারা করছেন, সেই কোর্সটার মাধ্যমেও তারা অনেকটা কিছু জানতে পারবেন। এটা আপনি একটু খুললাম যাকে বলে সেইটা একটু, আমাদের সময় কম হওয়ার জন্য 3 মিনিট একদম সামারি। সেটা হচ্ছে যে একটি বাচ্চা এলো, তার 8 বছর বয়স, সে যবে থেকে স্কুলে ঢুকেছে তবে থেকেই স্কুলের টিচাররা বলে চলেছে যে তোর হাতের লেখা ভালো না, তুই হাতের লেখা ঠিক কর, তুই ঠিক করে লেখ, কেন লিখতে চাস না, তুই বদমাইশ, দুষ্টু ছেলে, বাড়িতে গিয়ে সে বকুনি খাচ্ছে, পরে মার খাচ্ছে। সম্পূর্ণ ব্যাপারটা মিটতে তার সময় লাগলো 2 মাস। 2 মাসের মধ্যে তার মানে 20 পেতে শুরু করলো। আমাদের সঙ্গে যদি তার কাজ যেটুকু বাকি আছে সেটুকু যদি করে নেয়, সেটুকু করলে তার 100তে 100 পাওয়া একদিন সম্ভব হয়ে উঠবে এবং লেখা নিয়েও সমস্যাটা চলে যাবে চিরতরের মতো। বিজ্ঞান সেইটাই, সেই বিজ্ঞানটা মেঘা যেমন ডিপ্লোমা কোর্সটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ডিপ্লোমা, তো সিসিপিটিআর প্রোগ্রামের আন্ডারে আমাদের সেন্টারে হচ্ছে। ওরা ম্যাকাউটেরই স্টুডেন্ট, তো ম্যাকাউটেরই স্টুডেন্টের বুঝতে সময় লেগেছে 1 মাস, যেটা সে যদি অন্য স্কুলে বা কলেজে অন্য কোথাও এমপ্লয়মেন্ট নিয়ে এই ধরনের বাচ্চা দেখতে শুরু করতো, তাহলে সে এই জন্মে বুঝে উঠতে পারতো না, সেও একই কাণ্ড করতো, একই পাপের দোষর হয়ে যেত। তা না করে আমরা ওই জন্য বলছি যে আপনারা এমনভাবে শিখুন যে বিজ্ঞানটা আছে। বিশেষ করে আমি বলবো ডাক্তার এবং নার্সদের এই কোর্সগুলো যদি না করেন আপনারা, আপনাদের কাছে তো বাচ্চাগুলো অহরহ গিয়ে পৌঁছচ্ছে। তো সুতরাং বাচ্চা নিয়ে যারাই কাজ করেন, এই 1 বছরের একটি জীবনে এই সময়টি আপনারা দিলে আপনাদেরও শিখতে, এই ধরুন হাতের লেখার ব্যাপারটা বুঝতে 1 মাস সময় লেগেছে, তো সেরকমই ভাবে বাকি যে ব্যাপারগুলো আছে সেগুলো বুঝতে আর কয়েক মাস লাগবে। 1 বছরে আপনার জানাটা সম্পূর্ণ হবে। না জেনে আপনারা যে যদি চিকিৎসাগুলো করতে থাকেন, তখন ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজগুলো হবে। অর্ধেক নলেজ আজকে টেলিভিশনের প্রোগ্রামটা দেখে কোনো স্পেশাল এডুকেটর যদি এইটা ভাবে যে এই ধরনের বাচ্চা এলে আমি না ফিজিওথেরাপিস্ট আর অকুপেশনাল থেরাপিস্টকে রেফার করে দেবো, তাহলে বিপদগুলো কোথায় সেটা মেঘারা জানে। আজকে আমাদের সময় নেই, সেই জন্য পুরো জিনিসটা অতটা ডিসকাস করা গেল না, কিন্তু সেটা শিখতে গেলে আপনার একটা প্রফেশনাল কম্পিটেন্সি, যেটা নিয়ে আপনি একটা এমপ্লয়মেন্ট পেতে পারবেন এবং যে এমপ্লয়মেন্টের মাধ্যমে বাচ্চাগুলো ঠিক হতে পারবে, সেটা করতে গেলে আপনাদের ডিপ্লোমার কোর্সটি করা ভালো। কেননা উত্তরটা এই টেলিভিশনের পর্দাতে সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব নয়, কিন্তু এটুকু বলা সম্ভব যে আমাদের আজকের কেসটাকে নিলেই একটা উদাহরণ, আর মেঘা তার আগের দিনের একটা কেসের কথা বলছিল যার সমস্যা সেম, ডায়াগনোসিস আলাদা, সুতরাং ট্রিটমেন্টটাও আলাদা। সুতরাং সেই জিনিসটা বুঝে যদি কাজটা করা যায়, কেবলমাত্র তখনই জানবেন আপনারা এই ধরনের বাচ্চাদের এই মহা আতঙ্ক থেকে অচিরাত দুম করে মুক্তি দিয়ে দিতে পারবেন প্রায় নিখরচায়। মানে এই বাচ্চাটা নিলে সারা জীবন ধরে যা খরচাপাতি হাঙ্গামা হতো, সে সম্পূর্ণটাই তার 2 মাসের মধ্যে মিটে যাওয়ার দিকে এগিয়ে গেছে, আর কয়েক মাসে সম্পূর্ণ মিটেও যাবে। কেননা তার বুদ্ধি আছে, আমরা সেটাও অ্যাসেস করে দেখেছি। সেইটুকু অ্যাসেস করতেই যেটুকু যা। তার মানে ডাক্তারবাবুর কথা থেকে আমি যেটুকু বুঝলাম, যে বাচ্চাটি এসেছিল তার কাছে চিকিৎসিত হওয়ার জন্য, তার বুদ্ধিবৃত্তিতে কোথাও সমস্যা ছিল না, সে জড়বুদ্ধি ছিল না। সে হতে পারে তার বিকাশ সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে, কেবলমাত্র বিকাশ সংক্রান্ত সমস্যা ছিল, সে দুষ্টুও ছিল না। কলকাতা ডেভেলপমেন্ট মডেল ফলো করলে এরা মানে এদের সময় লাগে না ভালো হতে, যেটা আপনারা জানেন, আলোচনাও করেছেন। এবং সেক্ষেত্রে হাতের লেখার সমস্যা একটা বহুধা বিস্তৃত সমস্যা, বহু বাড়িতে হাতের লেখার সমস্যা থাকে, সেটাকে ডাক্তারবাবু বলছেন আমি যেমন সারাবো, আমরা যে কোর্সটা করছি তার মধ্যে থেকে যারা প্রশিক্ষিত হবেন তারাও কিন্তু একই রকমভাবে সারানোর কথা বলবেন। আজকে এইটুকুনি থাক, আবার দেখা হবে সামনের সপ্তাহে। আপনাদের সঙ্গে আমরা এরকমই আরেকটি কোনো বিষয় নিয়ে কথা বলবো। বিদায়, নমস্কার।